সবই ঠিক আছে আমার মনে হচ্ছে। ক্লাস শুরু করতে পারি তাহলে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ এটা পড়েছিলাম ভোল্টেজ রেগুলেটর নিয়ে পড়াশোনা করেছিলাম, যেখানে আমরা হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, ভোল্টেজ রেগুলেটর কি এটা দেখেছিলাম। এরপরে রেকটিফায়ার সম্পর্কে ধারণা নিয়েছিলাম। ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে প্রধান রোলটা প্লে করে হচ্ছে তোমার রেকটিফায়ার সার্কিট। রেকটিফাই কি করে, এসি থেকে ডিসিতে রূপান্তর করে। হ্যাঁ, এসি থেকে ডিসিতে রূপান্তর করে। তো এই রেকটিফায়ারের আবার কয়েকটা প্রকার অ্যান্ড টাইপস নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এর মধ্যে হাফ ওয়েভ, ফুল ওয়েভ। ফুল ওয়েভের মধ্যে আবার দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে সেন্টার ট্যাপড আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমরা শিখেছিলাম যে ফিল্টার নিয়ে। হ্যাঁ, তো মোস্ট ইউজেস ফিল্টারের মধ্যে মোস্ট প্রবাবল ফিল্টার হচ্ছে তোমার পাই ফিল্টার, যেটা যেটা হচ্ছে তোমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি করা হয়। এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই পাই ফিল্টার সার্কিটটাও আমরা দেখেছিলাম, আলোচনায় এসেছিল আমাদের ক্লাসে। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। দুইটা অধ্যায় পারস্পরিক রিলেটেড, তো দুইটাই মূলত সবচেয়ে এখন বর্তমানে ইলেকট্রনিক্স এর রেভলিউশনে অর্থাৎ বর্তমান যুগে সবচেয়ে মেইন কম্পোনেন্ট বা গেম চেঞ্জিং কম্পোনেন্ট হলো হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর দিয়ে কি না কি তৈরি হয়েছে, মানে বিয়ন্ড আওয়ার থিঙ্ক, আমাদের কল্পনার অতীতে দেখা যায় যে ট্রানজিস্টর দিয়ে এই যে ছোট ছোট চিপগুলো দেখো, হ্যাঁ, প্রসেসর যেগুলো দেখছো, যেগুলো আমাদের দুই হাতে দুই আঙ্গুলের মুঠোয় চলে আসে, এইসব চিপে লক্ষ লক্ষ ট্রানজিস্টর ইউজ করা হয়। হ্যাঁ, যেগুলো হচ্ছে ভিএলএসআই প্রযুক্তিতে তৈরি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এগুলোতে 10⁸, হ্যাঁ, 1 বর্গ সেন্টিমিটারে 10⁸ ট্রানজিস্টর থাকে একটা ছোট চিপের মধ্যে। তাহলে কত অ্যাডভান্স হিসেবে তৈরি হয়েছে। এই ট্রানজিস্টর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ওয়েট এ মোমেন্ট। তোমাদের কয়েকজন বড় ভাইয়ের হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স আছে, থার্ড সেমিস্টার পাওয়ার আরআরসি, ওদের একটু লিঙ্কটা একটু শেয়ার করে দেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অল ওকে। একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, এটা হচ্ছে বিজেটি বলা হয় এটাকে, বিজেটি। ইলেকট্রনিক্সের পোলাপাইন যারা আছো, হ্যাঁ, তারা হচ্ছে এরপরে মানে দ্বিতীয় সেমিস্টারে একটা বই পাবা, ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটসে। তো এখানে ট্রানজিস্টর নিয়ে আরও ব্যাপক আলোচনা করা হয়েছে। তারপর থার্ড সেমিস্টারে গিয়ে আরও একটা বই পাবা, যেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স নাম। এখানেও ট্রানজিস্টর নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আগে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের মেইন ডিভাইস ছিল মূলত টেলিভিশন বা টিভি, আর কোর ডিভাইস ছিল হচ্ছে তোমার ভ্যাকিউম টিউব। হ্যাঁ, আর বর্তমানে কোর ডিভাইস হচ্ছে সেমিকন্ডাক্টর আর মেইন ডিভাইস হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, তো এই সম্পর্কে তুমি ইলেকট্রনিক্স নিয়ে যদি ডিপ এডুকেশন নিতে চাও, তাহলে তোমাকে এই ট্রানজিস্টর সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। কারণ এই যে ফার্স্ট সেমিস্টারে ট্রানজিস্টর নিয়ে পড়াশোনা করবা, এরপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটে এখানে বিজেটি পড়ছো, ওখানে বিজেটি কাজে লাগবে। তখন আমি বিজেটি একবারে ডিফাইন করে দিব না, কারণ তোমরা তো ফার্স্ট সেমিস্টার আমি তোমাদের পড়াই দিচ্ছি। ওখানে বিজেটি ডিফাইন করবো না যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এগুলো কাজ করে, এভাবে কাজ করে, এটা কি জিনিস। হ্যাঁ, এগুলো তো এখন ডিফাইন করে দিব।
এটা ওটার সাথে রিলেটেড। এরপর আমরা হচ্ছে ডিভাইস অ্যান্ড সার্কিটে ইউজেটি পড়বো, যেটা হচ্ছে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর। এরপরে হচ্ছে তোমার থার্ড সেমিস্টারে গিয়ে পাওয়ার ইলেকট্রনিক্সে তোমাদের বড় ভাইয়ের যেটা ক্লাস নেই আমি এখন বর্তমানে, এটাতে আমরা পড়বো হচ্ছে ইউজেটির আরও কিছু কিছু প্রকারভেদ, যেরকম মসফেট আছে, মসফেটের আরও প্রকারভেদ আছে, এসসিআর, সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার। যাই হোক, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমাদের এত ডিপ আলোচনা নেই, হ্যাঁ আস্তে আস্তে বাড়বে আর কি, আস্তে আস্তে বাড়বে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, তো ট্রানজিস্টর, এই যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি যেটা আছে, এই বিজেটিকেই মূলত সাধারণ ট্রানজিস্টর বলা হয়। তোমাকে যখন বিজেটি বলা হবে, তুমি সেটাকে সাধারণ ট্রানজিস্টর, 3 মাথাওয়ালা ট্রানজিস্টরকে ধরে নিবা। হ্যাঁ, আর যদি ইউজেটি বলা হয়, এসসিআর বলা হয়, মসফেট বলা হয়, হ্যাঁ, তখন সেগুলোর ক্ষেত্রে স্পেশাল কাইন্ড অফ ট্রানজিস্টর, যেরকম ডায়োডের স্পেশাল ডায়োড আছে, সেরকম ট্রানজিস্টরের স্পেশাল ট্রানজিস্টর আছে। তবে সাধারণ ট্রানজিস্টর হিসেবে আমরা বিজেটিকে ধরে নিতে পারি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে ধরে নিতে পারি। তো চলো, ট্রানজিস্টরটা কি আসলে, এটাকে যদি ডিফাইন করি আমি একটু। ট্রানজিস্টরকে যদি ডিফাইন করি তাহলে এখানে আসবে ট্রান্স প্লাস রেজিস্টর। ট্রান্স শব্দটা কই থেকে আসছে? ট্রান্সফার থেকে আসছে। হ্যাঁ, ট্রান্সফার কি? স্থানান্তর। আর রেজিস্টর কি? বাধা বা রোধ। তো ট্রানজিস্টরের যদি সিম্পলেস্ট সংজ্ঞা দিতে যাও তুমি, হ্যাঁ, ট্রানজিস্টরকে একদম সিম্পলি ডিফাইন করতে যাও, তাহলে বলতে হবে যা রেজিস্টরকে স্থানান্তর করে। হ্যাঁ, একদম সিম্পলেস্ট সংজ্ঞা আমি লিখে দেই, যা রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে স্থানান্তর করে। রেজিস্টরকে স্থানান্তর করা সম্ভব নয় একমাত্র ভেরিয়েবল রেজিস্টর ছাড়া। রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে স্থানান্তর করে তাকে কি বলে ভাইয়া? ট্রানজিস্টর বলে। তাকে ট্রানজিস্টর বলে। ঠিক আছে, ওকে। তাহলে যা রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে স্থানান্তর করে, রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে কিভাবে স্থানান্তর করে? ধরো এখানে কয়েকটা রেজিস্টর আছে, 1টা 2টা 3টা, হ্যাঁ, R1 R2 R3। এখান দিয়ে যদি আমি কারেন্ট পাস করি, একটা আই কারেন্ট পাস করি, তাহলে এখানে একটা ড্রপ হবে, সেই ড্রপটা টেনে নিয়ে গিয়ে এখানে আরেকটা ড্রপ হবে। ধরো এই রেজিস্টরগুলো একটা বাল্ব, হ্যাঁ, বাল্ব তখনই জ্বলে যখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তো এটা একটা বাল্ব, ল্যাম্প 1, হ্যাঁ, এটা তখনই জ্বলবে যখন এই কারেন্টটা এখানে যাবে। আবার এখানে একটা সুইচ দিয়ে দিলাম আমি, তো এখানে আরেকটা সুইচ দিয়ে দিলাম, S1 S2 S3। হ্যাঁ, যখন S1 অন করব, S1 সুইচটা যখন অন করব, তখন এই যে R1টা জ্বলে উঠবে, এই রেজিস্টরের ল্যাম্পটা জ্বলে উঠবে, কারণ এর ভিতর দিয়েই এই আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে। যখন S2কে ক্লোজ করব, তখন L2 ল্যাম্পটা জ্বলে উঠবে, কারণ এর ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখন এটাকে ক্লোজ করব S3কে, তখন এই ল্যাম্পটা জ্বলে উঠবে, তখন এই কারেন্টটা এই L3 ল্যাম্পের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ল্যাম্পের ভিতরে অবশ্যই রেজিস্ট্যান্স থাকে, যে কোনো লোডের ভিতরে রেজিস্ট্যান্স থাকে, ইভেন কন্ডাক্টর বা পরিবাহী বা তারের ভিতরেও রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, তো যে ডিভাইস রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে স্থানান্তর করে বা এক স্থান থেকে অন্য স্থানে পাঠায় তাকে কি বলা হয়? ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রান্সফার রেজিস্টর, রেজিস্টরের মাধ্যমে ট্রান্সফার করে কাকে? কারেন্টকে, তাকে আমরা বলি ট্রানজিস্টর। ঠিক আছে, তাকে আমরা কি বলি? ট্রানজিস্টর। আচ্ছা, ওকে। তো ট্রানজিস্টর কি করে?
রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করে, একে কি বলা হয়? কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা হয়। কারেন্ট, ষষ্ঠ অধ্যায়টা অনেক ছোট, হ্যাঁ, কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা হয়। একে কি বলা হয়? কারেন্ট কন্ট্রোল ডিভাইস বলা হয়। ঠিক আছে, কি বলা হচ্ছে একে? কারেন্ট কন্ট্রোল ডিভাইস। ঠিক আছে, তাহলে আমরা ট্রানজিস্টরের সংজ্ঞা দেখলাম যে ট্রানজিস্টর কাকে বলে। এরপর আমরা দেখব যে ট্রানজিস্টর দেখতে আসলে কেমন হয়। ট্রানজিস্টর দেখতে কেমন হয়? ট্রানজিস্টর মূলত তিনটা সেমিকন্ডাক্টর এবং দুইটা জাংশনের সমন্বয়ে গঠিত এরকম হতে পারে। ট্রানজিস্টর মূলত দুই প্রকার হয়, বা বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন প্রথমে বলেছি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলতেই আমরা ট্রানজিস্টর বুঝবো। হ্যাঁ, তো এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে পিএনপি আর একটা এনপি। এটা হচ্ছে এনপি এন, এই দুই প্রকার ট্রানজিস্টর হতে পারে। ঠিক আছে, বিজেটি এই দুই প্রকার হতে পারে, পিএনপি অথবা এনপিএন, যার তিনটা টার্মিনাল থাকে। হ্যাঁ, একটা হচ্ছে ইমিটার, এই মাঝখান থেকে একটা টার্মিনাল বের হয় যেটাকে আমরা বলি বেস, এবং আরেক প্রান্ত থেকে যেটা বের হয় সেটাকে বলি আমরা কালেক্টর। সেম ভাবে এক প্রান্তকে ইমিটার বলি, মাঝখানের প্রান্তকে বলি বেস, আর আরেকটা প্রান্তকে আমরা বলি কালেক্টর। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টর এমন একটা ডিভাইস যেখানে কয়টা জাংশন থাকে? দুইটা জাংশন থাকে। এই যে পিএন এর মধ্যে একটা জাংশন আর একটা এনপি এর মধ্যে আরেকটা জাংশন। সেম ভাবে এখানেও এনপি এর মধ্যে একটা জাংশন, পিএন এর মধ্যে আরেকটা জাংশন। তাহলে ট্রানজিস্টরের গাঠনিক সংজ্ঞা বা গঠন অনুসারে সংজ্ঞা আমরা কি দিতে পারি? যে ডিভাইসের তিন টার্মিনাল, ইমিটার বেস কালেক্টর, ইমিটার বেস কালেক্টর, এবং দুইটা জাংশন বা জয়েন্ট J1 J2, যে ডিভাইসের তিন বা ট্রানজিস্টরকে তিন টার্মিনাল এবং দুই জাংশন বিশিষ্ট ডিভাইস বলা হয়। বা এভাবে বলতে পারি, যে ডিভাইসের তিনটা টার্মিনাল এবং দুইটা জাংশন থাকে তাকে ট্রানজিস্টর বলা হয়। এটা অনেক হালকা সংজ্ঞা হয়ে যায়, কিন্তু আমরা এভাবে বলতে পারি ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল থাকে এবং দুইটা জাংশন থাকে। ঠিক আছে, বা বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল এবং দুইটা জাংশন থাকে। ঠিক আছে, ট্রানজিস্টরের গঠন দেখতে এরকম হয়, এনপিএন অথবা পিএনপি, এনপিএন অথবা পিএনপি। আচ্ছা, এনপিএন অথবা পিএনপি, এটা হচ্ছে গঠন। ট্রানজিস্টরের প্রতীক দেখতে আসলে কিরকম হয়? ট্রানজিস্টরের প্রতীক দেখতে কিরকম হয়? ট্রানজিস্টরের প্রতীক, তিনটা টার্মিনাল থাকে, অবশ্যই তিনটা টার্মিনাল দিয়ে নিতে হবে। এই যে তিনটা টার্মিনাল হলো ট্রানজিস্টর, এই জায়গাটা অবশ্যই গোল চিহ্ন দিয়ে দিবা, এটা প্রতীকের অংশ, এভাবে দিয়ে দিবা। এটা হচ্ছে আড়াআড়ি ভাবে, তুমি চাইলে এভাবেও আঁকতে পারো। এভাবেও আঁকা যেতে পারে। ঠিক আছে, তো এখন কথা হইল যে আমি এনপিএন পিএনপি, কোনটা এনপিএন কোনটা পিএনপি এটা কিভাবে বুঝবো? এনপিএন অথবা পিএনপি সেটা কিভাবে বুঝবো? দেখো এখানে একটা তীর চিহ্ন দেয়া থাকবে, এই তীর চিহ্ন দিয়ে বুঝতে হবে কোনটা এনপিএন আর কোনটা পিএনপি। ঠিক আছে, যদি তীর চিহ্ন যেখানে থাকবে সেটাই এন টার্মিনাল, তীর চিহ্ন এখানে আছে তার মানে এন টার্মিনাল এটা, বাকি দুইটা হবে পি টার্মিনাল। এখানে তীর চিহ্নটা উপরে,
হ্যাঁ, এখানে তীর চিহ্ন উপরে, তার মানে এন টার্মিনাল এটা, এটা হবে পি, এটাও হবে এন। দুইটা এক টার্মিনাল হবে আর একটা ভিন্ন টার্মিনাল। দেখো দুইটা এক টার্মিনাল, একটা ভিন্ন, দুইটা এক একটা ভিন্ন, এনপিএন অথবা পিএনপি। তাহলে কিভাবে বুঝবো কোনটা এনপিএন কোনটা পিএনপি? যদি এর টার্মিনাল যেখানে তীর চিহ্ন থাকবে, অর্থাৎ তীর চিহ্ন যেখানে থাকবে সেটাই এন আর বাকিগুলো পি। এখানে যে তীর চিহ্নটা এখানে আসছে তার মানে এটা এন, এটা পি, এটা পি। তীর চিহ্ন এখানে আসছে তার মানে এটা এন আর এটা এন আর পরেরটা হবে পি। তাহলে এটা কি পিএনপি ট্রানজিস্টর আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো এর তীর চিহ্ন যদি আমি এভাবে দিয়ে দেই এটার, তাহলে যেখানে তীর চিহ্ন থাকবে সেটা এন, তাহলে বাকিগুলো হবে পি। তাহলে এটাও পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে? ট্রানজিস্টর দেখতে কেমন এবং এর গঠন কেমন হয় সেটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো নাকি? ট্রানজিস্টর কাকে বলে, ট্রানজিস্টর দেখতে কেমন, এর গঠন কেমন হয়, এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ, এখন আমরা এই অধ্যায় থেকে একটা রচনামূলক আসতে পারে সেই রচনামূলকের অ্যান্সারটা দেখব। আর অর্থাৎ এই অধ্যায়ের মেইন কনসেপ্টটা এটা নিয়ে পড়াশোনা করব। একসাথে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দেখব আমরা। প্রথমে আমরা এই অধ্যায়ের বেসিকটা জেনে নিলাম যে ট্রানজিস্টর কই থেকে আসছে, ট্রানজিস্টর কিভাবে নামকরণ করা হয়েছে, কাকে বলে, এর গঠন কীরকম, প্রতীক কীরকম। এগুলো হচ্ছে প্রতীক, এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। ঠিক আছে? আচ্ছা, ট্রানজিস্টর মূলত আমি লিখে দিইনি, এটা তোমাদের বই লেখা আছে, 1948 সালে বেল ল্যাবরেটরিজ থেকে ট্রানজিস্টর প্রথম আবিষ্কার হয়। তারপর থেকে আস্তে আস্তে আপডেট হতে 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 এখন একদম ন্যানো টেকনোলজিতে চলে আসছে ট্রানজিস্টর। ঠিক আছে? আর ট্রানজিস্টর কি হিসেবে ব্যবহার করা হয়? ট্রানজিস্টরের ব্যবহার মূলত দুইটা, বা এই বিজেটি যেটা আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটাকে সাধারণত দুইটা কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে আর একটা হচ্ছে সুইচিং এর জন্য। একটা অ্যামপ্লিফায়ার হিসেবে আর একটা সুইচিং এর জন্য। সুইচিং অর্থাৎ অন অফ অন অফ অন অফ, সুইচিং এর অনেক কাজ আছে। হ্যাঁ, অ্যাডভান্স সার্কিটগুলোতে এই অন এবং অফ এটাকে কাজে লাগিয়ে ডিজিটাল সার্কিট তৈরি করা হয়। কিভাবে? অন স্টেজকে 1 ধরা হয় আর অফ স্টেজকে 0 ধরা হয়। এই 0 1 0 1 বাইনারি সংখ্যা, এটাকে আবার ডিজিটাইজ করা হয় এই অ্যানালগ সার্কিট থেকে। তো ট্রানজিস্টরকে সুইচিং হিসেবে ব্যবহার করা হয় অন এবং অফ স্টেজকে কাজে লাগিয়ে। এরপর অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? এটার একটা গুণ আছে যে এই ট্রানজিস্টর সার্কিট সিগন্যালকে বর্ধিত করতে পারে। হ্যাঁ, অ্যামপ্লিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয় এগুলো অষ্টম, নবম, দশম অধ্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এগুলো সবগুলোই ট্রানজিস্টর নিয়ে আলোচনা করা হয়েছে। একদম একদম সেই বাচ্চাকাল থেকে শুরু করে বুড়া পর্যন্ত যত টাইপ আছে, যত ইউজেস আছে ট্রানজিস্টরের, সব বেসিক আলোচনা করা হয়েছে এই ষষ্ঠ অধ্যায় থেকে ট্রানজিস্টরের। ঠিক আছে? তো এই হচ্ছে ট্রানজিস্টরের গোষ্ঠী। হ্যাঁ, এরপরে আমরা দেখব যে ট্রানজিস্টর এর মধ্য দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়। আমরা দেখছিলাম ডায়োড, ডায়োড কিভাবে কাজ করে এবং ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়। এখন আমরা দেখব যে ট্রানজিস্টরের মধ্য দিয়ে আসলে কিভাবে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে? ওকে, তোমাদের সোলাইমান ভাইয়া তো ক্লাস নিবে না। আমরা দুইটা অধ্যায় শেষ করে দিয়ে আবার হচ্ছে ইংলিশ ক্লাস শুরু করব। 5-7 মিনিটের গ্যাপ দিয়েই আবার ইংলিশ ক্লাস শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখব ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল, ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। হ্যাঁ, আমরা যে কোনো একটা ট্রানজিস্টর দেখব, এনপিএন, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে পিএনপি যেটা
এনপিএনও সেম ভাবে কাজ করে, জাস্ট পিএনপি একদিক থেকে কাজ করে, এনপিএন উল্টা দিক থেকে কাজ করে। হ্যাঁ, যে কোনো একটা ট্রানজিস্টর দেখলেই হবে। তাহলে আমরা পিএনপিটা দেখি। পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল। পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল, ঠিক আছে। আচ্ছা, ট্রানজিস্টরের গঠন এঁকে নেই। যেরকম ডায়োড আঁকছিলাম পি আর এন ছিল, আর ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এখানে দুইটা জিনিস দেখব, একসাথে দুইটা প্রশ্নের অ্যান্সার পাবো। একটা হইল ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, যেটা আমি লিখে দিয়েছি, ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল। আর একটা দেখব আই ই ইকুয়ালস টু আই সি প্লাস আই বি, এটার প্রমাণ দেখব। এটার ফিজিক্যাল প্রমাণ দেখব, থিওরিক্যাল প্রমাণ না। এটা আসলে কিভাবে হয় এটা ফিজিক্যালি দেখব, আমরা এই চিত্রের মাধ্যমেই দেখে নিব, ঠিক আছে। কিভাবে কারেন্ট ফ্লো হয় সেটা দেখলে এটা প্রমাণ হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো ট্রানজিস্টরের কয়টা স্তর থাকে? তিনটা স্তর। এটা পি, এটা এন, এটা হচ্ছে পি। এটাকে আমরা বলছি ইমিটার, এটাকে বলছি বেস, এটা হচ্ছে কালেক্টর। তিনটা টার্মিনাল বের করি। আচ্ছা, তো ট্রানজিস্টরে একটা গোল্ডেন রুল আছে, গোল্ডেন রুল আছে। হ্যাঁ, ট্রানজিস্টরে একটা কি আছে? গোল্ডেন রুল আছে। ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করাইতে চাইলে বা ট্রানজিস্টরকে স্বাভাবিকভাবে কাজ করাইতে চাইলে একটা বায়াসিং বা কানেকশন দেওয়া হয়। বায়াসিং কি? বায়াসিং কি এই সম্পর্কে তোমাদের যখন ডায়োড পড়াইছি তখন আলোচনা করছি যে একটা ডিভাইসের ভিতর দিয়ে সহজেই বা স্বাভাবিকভাবে কারেন্ট ফ্লো হয় না। যেরকম ডায়োডের ভিতর দিয়ে তুমি জাস্ট 0.1 ভোল্ট দিয়ে দিলা, সাথে সাথে যে কারেন্ট ফ্লো হবে এরকম না। সিলিকন ডায়োডে 0.7 ভোল্ট দিলে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই কারেন্টটা ফ্লো করার জন্য অতখানি ভোল্টেজ তোমাকে আগে থেকেই দিতে হবে। এই যে এক্সট্রা ভোল্টেজ দিচ্ছ একটা ডিভাইসকে কারেন্ট ফ্লো করানোর জন্য, এই এক্সট্রা ভোল্টেজ দেয়াকেই বলা হয় বায়াসিং, অর্থাৎ ধাক্কা দেয়া। এটাকে কি বলা হয়? ধাক্কা দেয়া বা বায়াসিং, বাংলা কথায় আর কি। তো এই ট্রানজিস্টর যে ডিভাইস আছে, এই ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে হলে, স্বাভাবিকভাবে ট্রানজিস্টরকে চালাতে হলে একটা গোল্ডেন রুল ফলো করতে হয়। সেই গোল্ডেন রুল হলো বেস টু ইমিটার ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড, বেস ইমিটার ফরওয়ার্ড, আর বেস কালেক্টর রিভার্স। এই কানেকশনটা দিতে হবে ট্রানজিস্টরকে অ্যাক্টিভলি চালানোর জন্য, সাধারণভাবে চালানোর জন্য এই কানেকশনটা দিতে হয়। হ্যাঁ, এটা আছে কি? এটা ইমিটার টার্মিনাল। তারপর এখানে আছে কি? এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। এই বেস টু ইমিটার যে বায়াস দিতে হবে, ট্রানজিস্টরে দুইটা বায়াসিং দিতে হয়। হ্যাঁ, ট্রানজিস্টরে দুইটা বায়াসিং দিতে হয়। বেস থেকে ইমিটারে, বেস টু ইমিটার যে কানেকশন দিতে হয় সেটা হচ্ছে কি দিতে হয়? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কি ছিল? পজিটিভের সাথে পজিটিভ, পি এর সাথে পি, এন এর সাথে এন। পি এর সাথে পি, এন এর সাথে এন দিলে সেটা হয় ফরওয়ার্ড বায়াস। আর বেস টু কালেক্টর কি হয়? রিভার্স বায়াস। রিভার্স বায়াস কি? উল্টা, ফরওয়ার্ড বায়াসের উল্টা। নেগেটিভের সাথে, এই নেগেটিভের সাথে পজিটিভ, আর এই পজিটিভের সাথে নেগেটিভ। তাহলে বেস টু কালেক্টর, বেস কালেক্টর রিভার্স বায়াস। আর বেস টু ইমিটার, ইমিটার টু বেস বা বেস টু ইমিটার কি হবে? ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। এটাকে আমরা বলতে পারি ভিবিই, ভি বেস টু ইমিটার, ভোল্টেজ বেস টু ইমিটার, এটাকে বলছি ভিবিই। আর এটাকে বলছি ভিসিবি, অর্থাৎ কালেক্টর টু বেস, বেস টু কালেক্টর, সিবি বা বিসি যেটাই বলো সমস্যা নেই।
ভিসিবি বা ভিবিসি, বেস কালেক্টর ভোল্টেজ, ভিবিসি বেস কালেক্টর ভোল্টেজ। ঠিক আছে, এই দুইটা বায়াস দিলে এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আমরা কিভাবে কারেন্ট আসলে ফ্লো হবে। এখন আমরা দেখব কারেন্ট কিভাবে ফ্লো হবে। আচ্ছা, তো যখন এই যে ভিবিই, এটা একটা বায়াসিং ভোল্টেজ, এই ভোল্টেজটা আমি বাড়াচ্ছি। এখানে কি আছে? পজিটিভ চার্জ ক্যারিয়ার। এখানে কি আছে? নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এখানেও সেম পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে একটা জাংশন আছে। একটা জাংশন মানে তো জয়েন্ট বা বাধা বা ডিপ্লেশন লেয়ার যেটাকে বলি। এখানে একটা জাংশন আছে, সেম ভাবে এখানে একটা জাংশন আছে। এটা হচ্ছে পি আর এন এর মধ্যে জাংশন, আর এটা হচ্ছে এন আর পি এর মধ্যে জাংশন। এখানে দুইটা জাংশন আছে, দুইটা জাংশন বা জয়েন্ট আছে। ঠিক আছে, সমস্যা হইল এই J1 J2, এখানে ডিরেক্ট কারেন্ট ফ্লো করলেই যে এই পি থেকে এই পিতে কারেন্ট ফ্লো হবে, এখানে ভিবিই বাড়ালেই যে ডিরেক্ট কারেন্ট ফ্লো হবে এমন না, কারণ এখানে বাধা আছে দুইটা, J1 আর J2। এই জাংশন J1 এবং J2 কে যদি আমি কোনোভাবে ভেঙে ফেলতে পারি, ক্র্যাক করতে পারি, তাহলেই এই ইমিটার টু কালেক্টরে কারেন্ট ফ্লো হবে। ইমিটার টু কালেক্টরে কারেন্ট ফ্লো হবে কিভাবে? এই J1 আর J2 কে আমার ভাঙতে হবে কোনোভাবে। হ্যাঁ, তো কিভাবে ভাঙবো দেখো, এখানে এই বেস টু ইমিটার অর্থাৎ এই রিজিয়নটাতে আমি কি দিছি? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস দেওয়ার ফলে কি হয়েছে দেখো, এখানে পজিটিভ, এখানে পজিটিভ। হ্যাঁ, তো এই আমরা কি জানি, চার্জের রুল অনুসারে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, ইকুয়াল চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড আনইকুয়াল চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড ইকুয়াল চার্জ ডিস্ট্র্যাক্ট ইচ আদার। পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ। তাহলে প্লাস এবং প্লাস কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এই যে প্লাস আছে, এই প্রান্তের প্লাস, এই প্লাসটা এই যে পি এ যত তোমার কি আছে? প্লাস আছে, অর্থাৎ হোল আছে, এই হোলগুলোকে এদিকে ঠেলতে থাকবে। এই প্লাস কি করবে? এইদিকে ধাক্কা দিবে, বলবে যে তোরা এদিকে চলে যায়, এই জাংশন ভেদ করতে হবে, শক্তি লাগাচ্ছে। যখন ভিবিই এই ভোল্টেজটা বাড়াবো তখনই এই কাজটা হবে। ভিবিই বাড়ালে এই প্লাস, এই পি এর ভিতরে যেসব প্লাস বা হোল আছে সেই হোলগুলোকে এদিকে ধাক্কা দিবে, এদিকে যেতে বলবে, কিন্তু যেতে পারবে না, কারণ জাংশন J1 আছে। এবং এই যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এটা এই যে এন রিজিয়নে যেসব ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে সেগুলোকে পুশ করবে। এখানে পজিটিভকে পুশ করবে, নেগেটিভ এই নেগেটিভকে পুশ করবে। তাহলে এদিক থেকে পজিটিভ পুশ করছে, এদিক থেকে নেগেটিভ পুশ করছে। এক সময় পুশ করার ফলে, অর্থাৎ পুশ করবে কিভাবে? এই ভিবিই যখন বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, 0.1, 0.2, 0.3, 5, 7 এরকম যখন বাড়াবো, বাড়াতে বাড়াতে এক সময় যখন এই জাংশনের ব্রেকডাউন ভোল্টেজ পার হয়ে যাবে, তখন পি থেকে এন এর দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। অর্থাৎ এদের ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, এদিকেও ধাক্কার পরিমাণ বেড়ে যাবে। তখন এই যে J1 জাংশন J1 এটা ফল আউট করবে, এটা ভেঙে যাবে। তো আমার একটা জাংশন ভেঙে গেল কিভাবে? এই ভিবি এর মাধ্যমে। এটা ফরওয়ার্ড বায়াস দেওয়ার ফলে এই জাংশনটা ভেঙে গেছে, ব্যাস এই জাংশনটা ভেঙে গেছে এই ভিবি এর কারণে। কিন্তু আরেকটা জাংশন আছে J2, এটাকে আমার ভাঙতে হবে। এটাকে ভাঙলে তাহলে আমরা আলটিমেট কারেন্ট প্রবাহিত করতে পারবো পিএন জাংশনের ভিতর দিয়ে, পিএনপি এর জাংশনের ভিতর দিয়ে। দুইটা জাংশন আছে J1 আর J2। আচ্ছা, এই যে ভিবিই যেটা আছে, হ্যাঁ ভিবিই যেটা আছে, এটা কিভাবে, এটা কি কাজ করছে দেখো, এই যে এন এর সাথে এখানে কি আছে? রিভার্স বায়াস। হ্যাঁ,
এ কি করছে, এই এন গুলোকে এদিকে টানছে, এই মাইনাস কি করছে, এই প্লাসগুলোকে টানছে। তো দেখো কি হচ্ছে, এই দিক থেকে এই ভিবিই কিন্তু ইনপুট ভোল্টেজ, এটা কিন্তু সমানে বাড়ছেই, সমানে বাড়ছে। এ প্লাসগুলোকে পুশ করে এই প্লাসগুলো কি করছে, এই এন এর ভিতরে চলে আসছে, এই জাংশন 1 ভেদ করে এন এর ভিতরে চলে আসছে। এ কি করছে, এই ভিবিই এই প্লাস দিয়ে এই প্লাসগুলোকে পুশ করে এন এর ভিতরে ঢুকাই দিছে, এবং এখানে যে রিভার্স বায়াসটা ছিল ভিবিসি, সেখানেও কি আছে, প্রথমে এই টার্মিনাল আছে প্লাস। তো এই প্লাসগুলো কি করছে, এই নেগেটিভগুলোকে এই দিক দিয়ে কিছু নিয়ে আসছে, এবং এখানে যে পজিটিভগুলো আছে সেই পজিটিভগুলোকে আবার এদিকে পুশ করছে, সেই পজিটিভগুলোকে আবার কি করছে, এদিকে পুশ করছে। এই পজিটিভগুলো জাংশন 1 ভেদ করে যখন এন এর ভিতরে চলে আসে, সে কি করে, এই রিভার্স বায়াসের পজিটিভ টার্মিনালটা এই এনগুলোকে এদিকে টানে, তখন কি থাকে, জাস্ট এখানে পজিটিভ টার্মিনাল, পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলো থাকে, সেই পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে এই জাংশন 2 ভেদ করার জন্য ফোর্স করে, এবং এই নেগেটিভটা কি করে, এই নেগেটিভটা এই পজিটিভগুলোকে এদিকে টেনে নিয়ে আসার চেষ্টা করে, কারণ কারেন্টও ফ্লো হবে এখান থেকে এই পর্যন্ত। এই প্লাস যদি এই এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসে, তখনই কারেন্ট ফ্লো হবে। তো সে টানতেছে পজিটিভগুলোকে, এই পজিটিভগুলোকেও টানতেছে, এই পজিটিভগুলোকেও টানতেছে, এবং নেগেটিভগুলোকে এই পাশে বিকর্ষণ করে দিচ্ছে। তাহলে এই রিভার্স বায়াসটা কি করতেছে, এক সময় এই জাংশন J2 যখন রিভার্স বায়াসের পরিমাণটা বাড়াবো, ভিবিসি এর পরিমাণটা বাড়াবো, তখন জাংশন J2 ও ভেঙে গিয়ে এই প্লাসগুলো এই দিকে চলে আসবে, আসার ফলে এই ইমিটার টু কালেক্টরের ভিতরে একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে যখন ভিবিই বাড়ালাম, তখন J1 ব্রেক করলো, এই জাংশনটা ভেঙে গেল। এরপর যখন ভিবিসি বাড়ালাম, তখন জাংশন J2 ভেঙে গেল। দুইটা জাংশন ভেঙে গেল মানে কি হয়েছে, এখন ইমিটার থেকে কালেক্টরে কারেন্ট প্রবাহিত হতে পারবে। তো বোঝা গেছে, বেস ইমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর রিভার্স বায়াস দেওয়ার ফলে ইমিটার থেকে কালেক্টরে কারেন্ট ফ্লো হওয়া শুরু হইল। এখন একটা কথা, সেটা হইল যে এই ট্রানজিস্টরের যে 3টা টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল, একটা হচ্ছে ইমিটার, ইমিটার সাধারণত ইনপুটে থাকে, তারপর হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এই 3টা টার্মিনালের ইমিটারকে ডোপিং করা হয়, ধরো ইমিটারের কারেন্টের পরিমাণ 100%, এই ইমিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলছি ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট, এটাকে আমরা ইমিটার কারেন্টকে প্রকাশ করছি আইই দ্বারা, ইমিটার কারেন্টকে আমরা প্রকাশ করছি আইই দ্বারা। হ্যাঁ, আর এখানে যে ডোপিং এর পরিমাণটা থাকে সেটা হচ্ছে 100%। 100% এই আইই কারেন্টটা কিছু এদিক দিয়ে প্রবাহিত হয়ে কিছু পরিমাণ কারেন্ট এই বিতে চলে যায়, বেসে চলে যায়, এবং বাকি সব কারেন্ট কালেক্টরে চলে যায়। বেসে যেই কারেন্টটা যায় সেটার নাম হলো আইবি, আর কালেক্টরে যে কারেন্টটা চলে যায় সেটাকে বলছি আইসি। এটাকে আমরা আউটপুট কারেন্ট বিবেচনা করি, আউটপুট কারেন্ট। তো এই কারেন্টগুলো কি হিসেবে প্রবাহিত হয়, এই কারেন্টগুলো মূলত প্রবাহিত হয় ডোপিং এর হার অনুসারে। ইমিটারকে, হ্যাঁ চিত্রটা অনেক হিবিজিবি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে নেই, ক্লিন করে নেই। ভিবিই ভিবিসি, এটা হচ্ছে আইবি কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে, এটা হচ্ছে এন টার্মিনাল। হ্যাঁ, আর এই দিক দিয়ে কি প্রবাহিত হচ্ছে, এই আইই কারেন্ট, আর এই দিক দিয়ে কি যাচ্ছে, আইসি কারেন্ট। ঠিক আছে, তাহলে কারেন্ট হচ্ছে কয়টা, আইই, আইবি, আইসি।
কারেন্ট কয়টা? আইই, আইবি, আইসি। আইই কে বলছি আমরা ইনপুট কারেন্ট, সি কে বলছি আমরা আউটপুট কারেন্ট, হ্যাঁ। এবং আইবি অনেক সময় ইনপুট কারেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তো সেটা কানেকশন অনুসারে আমি এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে বিষয়টা আছে সেটা হইল যে এই কারেন্টগুলো প্রবাহিত হয় হচ্ছে ডোপিং অনুসারে, কতখানি আমি ডোপিং করছি তার উপর এই কারেন্টগুলো প্রবাহিত হয়। তো ইমিটারকে 100% ডোপিং করা হয়, আর বেসকে ডোপিং করা হয় খুবই কম, 5%, আর কালেক্টরকে ডোপিং করা হয় 95%, অর্থাৎ 95 প্লাস 5, এই টোটাল মিলে 100 হয় না? এই 100% কারেন্ট কই থেকে আসতেছে? ইমিটার থেকে। তো ইনপুট থেকে যে কারেন্টটা আসতেছে সেটাকে আমরা বলছি আইই। এই কারেন্টটাই বেসে যাচ্ছে, কিছু পরিমাণ বেসে যাচ্ছে, কত পরিমাণ? মাত্র 5%। ডোপিং যে পরিমাণ করা হবে কারেন্টটা সেই পরিমাণে প্রবাহিত হবে। তো এই আইই কারেন্টটার কিছু পরিমাণ 5% আইবিতে যাবে এবং বাকি 95% আইসি দিয়ে সার্কিটে ফিরে আসবে। তাহলে আমরা বলতে পারি এই এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি না? ইকুয়েশনটা কি? আইই ইনপুট কারেন্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই কারেন্টটা এই পাশেও যাচ্ছে আবার এই পাশেও যাচ্ছে, আইবি প্লাস আইসি। এই যে লিখলাম আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এটা কিন্তু পরের অধ্যায়ে আবার কাজে লাগবে, পরের অধ্যায়ে গিয়েই কাজে লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? ইনপুট কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট ইনটু আউটপুট কারেন্ট। বেস কারেন্ট কালেক্টর কারেন্ট না, ইমিটার কারেন্ট ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে, ট্রানজিস্টরের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিভাবে সত্য হয়? এটাকে যদি 100% ডোপিং করা হয় তাহলে বেসে থাকে 5% প্লাস তোমার কালেক্টরে থেকে 95, এই 95 প্লাস 5 ইন্টু ইকুয়ালস টু আসে 100 মিলছে। তাহলে এটাকে ইমিটার কারেন্ট ইকুয়ালস টু আমরা বলতে পারি আইবি প্লাস আইসি, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম পিএনপি ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। এটা যখন আমরা এনপিএন ট্রানজিস্টর দেখতাম তাহলে আরো সুন্দরভাবে বুঝে আসতো, এনপিএন ট্রানজিস্টর দেখলে আরো সুন্দরভাবে বুঝে আসতো। একই জিনিস আমি কঠিনটাই দেখাইলাম তোমাদের, যে পিএনপি ট্রানজিস্টরের মধ্য দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয়। পিএনপি ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয় এটা দেখাইলাম, ঠিক আছে? তো কি হয়েছে? ইমিটারের মধ্য দিয়ে 100% কারেন্ট ইনপুট হয়, সেটা কই যায়? আইবিতে কিছু পরিমাণ যায়, আইসিতে কিছু পরিমাণ যায়। আইবিতে কেন কিছু পরিমাণ যায়? এটা একটা প্রশ্ন থাকতে পারে না? কিভাবে যায়? এই যে দেখো এখানে একটা রিভার্স বায়াস দেওয়া হয়েছে না, এটার মান কি? পজিটিভ, এটা পজিটিভ। এই যে এখানে এনে কি আছে? নেগেটিভ। তো এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করে এইদিকে টেনে নিয়ে আসে। তো এই যে টেনে নিয়ে আসছে এবং এই যে এই পজিটিভগুলো এখানে প্রবাহিত হয়েছে জাংশন J1 ভ্যানিশ করার ফলে বা ব্রেক করার ফলে, এই পজিটিভগুলো এখানে আসলে এই পজিটিভটা কি কাজ করছে? এই পজিটিভগুলোকে আবার J2-র দিকে যেতে দিচ্ছে এবং নেগেটিভগুলোকে এদিকে নিচের দিকে টেনে নিয়ে আসছে, অর্থাৎ আইবি রূপে নিয়ে আসছে। তাহলে আইই ইকুয়ালস টু কিছু পরিমাণ আইবি এই দিক দিয়ে বেস দিয়ে প্রবাহিত হবে আর বাকিটুকু আইসি দিয়ে আউটপুটে পাবো আমরা, ঠিক আছে? তো ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হয় এতটুকু আশা করি বুঝে আসছে। এখন আর আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ইমিটার কারেন্ট ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট হয়, ঠিক আছে? এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। হ্যাঁ, আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব, সপ্তম অধ্যায়ে চলে যাব। অনেকেই আছে, অনেকেই আছে, সমস্যা নাই, কেউ আছে না আছে সবাই হচ্ছে পরে ক্লাস করে। হ্যাঁ, অনেকেই পরে সব ক্লাস দেখে নেয়। হ্যাঁ, এটা বদ অভ্যাস, ক্লাসে প্রেজেন্ট থাকা খুবই জরুরি বিষয়। হ্যাঁ, যারা লাইভ ক্লাস করবে না তারা রেকর্ডেড করে নিতে হবে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস ইফেক্টিভ কম হয়। হ্যাঁ, ইফেক্ট কম পড়ে। হ্যাঁ, তো আমরা দেখলাম যে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় এবং আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি।